হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একেবারে 10:30 থেকে আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং শোনার জন্য প্রস্তুত হয়েছিলাম। আজকে এই ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমেই আমার ব্যথাঘন চিত্তে বলে দিই যে গতকাল যে সমস্ত আমাদের শিক্ষক ভাইদের, শিক্ষক বোনদের যেভাবে ব্রুচালি বা নৃশংসভাবে তাদেরকে মারা হয়েছে, নিঃসন্দেহে সেটা নিন্দনীয় এবং সেটা অত্যন্ত দুঃখের যন্ত্রণা। সেই আবহের মধ্যেও আমি ভিডিওটা করছি। তার জন্য অবশ্যই আমি ওদের প্রতি একটা সমবেদনা জানাচ্ছি। এবার ডাইরেক্ট চলে আসি ডিএ মামলাতে। আজকে সুপ্রিম কোর্টে 11:12 থেকে 11:25 এই 13 মিনিট শুনানি হয়েছে। এই 13 মিনিটের মধ্যে অসংখ্য জিনিস আমাদের কাছে প্রায় পরিষ্কার হয়ে গেছে। তাই ভিডিওটা আমি বলছি, অত্যন্ত মন দিয়ে শুনুন। এখানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলোকে বোঝার, কারণ আমার কমেন্ট বক্সে অনেকে আপনারা অনেক বিনীতভাবে অনেক অনুরোধ করেন, এটা বলুন, এটা কী হবে, এটা কী হবে। দেখুন, যখন আমরা এই যে এখন আমি ভিডিও করছি, এখন যেটুকু লাইভ স্ট্রিমিং শুনে একজন ইংরেজি শিক্ষক হিসেবে যেটুকু বুঝেছি সেটুকু আমি বলছি, কিন্তু ইংরেজি শিক্ষক হয়ে বোঝা আর সিনিয়র অ্যাডভোকেট হয়ে বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে। যাই হোক, আমি আজকে কী হলো না, আজকে প্রথম যখন 11:12 শুনানি শুরু হয়, সেখানে জাস্টিস সঞ্জয় ক্যারল, ধন্যবাদ ওনাকে আমি এক প্রকার মানে মহাপুরুষ বলে বলছি। উনি সেই গত 14ই মের যে 50% তত্ত্ব উনি কিন্তু প্রথমেই দিয়ে শুরু করলেন, যে 50% এরিয়ার। আগে আমরা ভাবলাম যে বোধহয় কস্ট, কিন্তু না, আজকে পুরো পরিষ্কার করে বললেন যে 50% এরিয়ার দিয়ে মেটাতে হবে। আজকে কিন্তু অভিষেক মনু সিংভিজি অনলাইনে ছিলেন, অর্থাৎ অভিষেক মনু সিংভিজি আজকে জানতেন যে আজকে একটা ঘটনা ঘটবে, একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। তার জন্য তিনি কিন্তু আজকে অনলাইনে ছিলেন। এবং যখনই প্রথম জাস্টিস সঞ্জয় কারল এই 50% তত্ত্ব দিয়ে শুরু করলেন, তাকে প্রথম থামালেন অভিষেক মনু সিংভিজি। অর্থাৎ জাস্টিস কোনো কথা বলছেন, জাস্টিস বলার মাঝখানে কিন্তু অভিষেক মনু সিংভিজি কথা বলে বলছেন যে না স্যার, এটা ফিনান্সিয়াল বারেন পড়বে, এটা ফিনান্সিয়াল বারেন। এবং আবারও শোনা গেল সেই একই রকম কথা, যে ফিনান্সিয়াল বারেন্স আর নট দি রিজন ফর সেটিং ডিউজ। অর্থাৎ এরিয়ার মেটানো বা টাকা মেটানোর জন্য কখনো ফিনান্সিয়াল বারেন কোনো ইস্যু হতে পারে না। ভাই, তোমরা স্টেট গভর্নমেন্টে আছো, তোমাদেরকে ডিএ মেটাতেই হবে। কিভাবে মেটাবে, কেন মেটাবে, কীভাবে মেটাবে, দ্যাট ইজ আপ টু ইউ। উই উডন্ট ইন্টারফেয়ার ইন্টু দিস ম্যাটার। এটা নিঃসন্দেহে ওনাকে মহাপুরুষের সঙ্গে আমি তুলনা করছি। এটা প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপারে আসি। যখন অভিষেক মনু সিংভিজি দেখলেন যে ব্যাপারটা সম্পূর্ণ বেগতিক হতে যাচ্ছে, 50% প্রায় রেগুলেট হয়ে যাবে এরকম একটা ব্যাপার, তো অভিষেক মনু সিংভিজি ডাড়াম করে নেমে এলেন 10%। না স্যার, এটা 50% করা যাবে না, এটাকে 10% করুন, কারণ এক্সেসিভ বারেন্স পড়ে যাবে। তখন দেখা গেল জাস্টিস সঞ্জয় কারল জাস্ট কিছু মুহূর্ত ভাবলেন, 2 সেকেন্ড 3 সেকেন্ড ভাবলেন। ভাবার পরে তিনি এবার সেই কলকাতা হাইকোর্টে, নিশ্চয়ই আপনার মনে আছে, 20 মে 2022 সালে যে কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ থেকে, রিভিউ বেঞ্চ থেকে যে আইনটা পাস হয়েছিল, মানে যে, মাফ করবেন, আইন নয়, যে ভার্ডিক্ট বা যে আদেশটা পাস হয়েছিল, যেখানে বলা ছিল যে ডিএ ইজ এ লিগেলি এনফোর্সিবল ফান্ডামেন্টাল রাইট। ওখানে কিন্তু অনেকগুলো তত্ত্ব দেওয়া ছিল। কী তত্ত্ব? প্রথম ছিল তত্ত্ব যে 6 মাসের মধ্যে আপনি কিভাবে ডিউ মেটাবেন তার একটা নর্মস তৈরি করতে হবে। প্রথম তত্ত্ব। আমি শুধুমাত্র কি পয়েন্টসগুলো বলছি, পুরোটা তো এই ভিডিওর মধ্যে বলা যাবে না, আমি শুধু মূল ব্যাপারগুলো বলছি। সেই 20 মে 2022 মানে আমাদের কী বলবো, কলকাতা হাইকোর্ট থেকে কী বলেছিল, প্রথম ছিল 6 মাসের মধ্যে নর্মস তৈরি করতে হবে। আপনি কীভাবে ডিএ মেটাবেন তার একটা নর্মস তৈরি করতে হবে। 1 বছরের মধ্যে ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশন করতে হবে, যে অবশ্যই আপনাকে ডিএ মেটাতে হবে। 2 নম্বর। 3 নম্বর, প্রতি বছর 2 বার করে আপনাকে ডিএ মেটাতে হবে। 3 নম্বর। 4 নম্বর, 2009 সালে যে বেসিক ছিল সেই বেসিকের রিভাইজড বেসিক অনুযায়ী আপনাকে ডিএ মেটাতে হবে। এই 4টে পয়েন্ট আমি মূলত বলছি, আরও হয়তো অনেক পয়েন্ট আছে, কিন্তু এই 4টে পয়েন্টকে আমি বলছি। যখনই অভিষেক মনু সিংভিজি 10% তত্ত্ব বললেন, সঙ্গে সঙ্গে যাদের সঞ্জয় কারল, যেটুকু আমি জানতে পারলাম বা যেটুকু বুঝতে পারলাম ইংরেজি শিক্ষক হিসাবে, যদি ভুল হয় আমি ক্ষমা প্রার্থী, যেটুকু বুঝলাম যে উনি 2-3 সেকেন্ড থেমে গিয়ে উনি সেই কলকাতা হাইকোর্টের 20 মের যে
ভাইটাকে খুলে তিনি বললেন যে তাহলে এই নর্মসের ব্যাপারে কি হয়েছে, এই বছরে দুবার যে ডিএ মেটানো বা এই নর্মসের ব্যাপারে কী সিদ্ধান্ত হয়েছে। দেখা গেল এই বিষয়ে কিন্তু কোনো কিছু আলোচনা হলো না, অর্থাৎ আমাদের কি হরিশ সালভে স্যার কিংবা করুণানন্দী ম্যাডাম কিংবা মনু সিংভিজি স্যার কিংবা বিকাশবাবু কেউ কিন্তু এটাকে কোনো কিছু বললেন না। তখন দেখা গেল যে যাকে সঞ্জয় ক্যারল স্যার, যেহেতু অভিষেক মনু সিংভিজি বারবার 10% রিকোয়েস্ট করছেন যে স্যার ফিনান্সিয়াল বাড়ান, এবং ওনার সঙ্গে আরও যে স্টেট গভর্নমেন্টে যেনারা আছেন অ্যাডভোকেট, ওনারাও কিন্তু বারবার মানে অত্যন্ত বিনীত সুরে, অত্যন্ত করুণ সুরে বলছে যে স্যার 10% করুন, না হলে প্রবল চাপ পড়বে। এবং আপনারা জানতে পারবেন যে অভিষেক মনু সিংভিজি কিন্তু ট্যাক্টফুলি উনি জানেন যে আজকে যেহেতু ব্যাপারটা আস্তে আস্তে এমপ্লয়ের দিকে যাচ্ছে, তাই এটাই কোনোরকমভাবে না লেন ভয়েড করার জন্য তিনি বলেন যে আগামী সোমবার এটাকে শোনার জন্য রাখা হোক। অর্থাৎ তিনি বাইপাস থিওরি প্রয়োগ করার আপনার চেষ্টা করছিলেন। কিন্তু ধন্যবাদও যাচ্ছি সঞ্জয় ক্যারলকে, একেবারে অভিষেক মনু সিংভিজিকে চূড়ান্ত অ্যাভয়েডিং করে, মানে একবারে মানে কী বলবো, কোনো তত্ত্ব বা সেই এক্সটেন্সিভ এয়ারিং বারবার যে তত্ত্ব দিয়ে অভিষেক মনু সিংভিজি এতদিন আটকে রেখেছিলেন, অভিষেক মনু সিংভিজি কোনো বলার স্কোপই দেননি, বলে না কোনো সম্ভব নয়। অর্থাৎ এবং সেখান থেকে তিনি 25% নেমে আসেন। অর্থাৎ এর আগের দিন বলছিলেন 50%, যখন অভিষেক মনু সিংভিজি এবং স্টেট গভর্নমেন্টের আরও সিনিয়র অ্যাডভোকেটসরা বারবার মানে অতি বিনয়ের সঙ্গে রিকোয়েস্ট করছে যে স্যার এটাকে 10% করুন, এরিয়ার এক্সেসিভ ফিনান্সিয়াল বার্ডেন পড়ে যাবে, তখন শোনা গেল যে অভিষেক মনু সিংভিজি মানে একটা বোধহয় ওয়ার্ড, কারণ উনি তো অনলাইনে ছিলেন, ঠিক কথাগুলো পরিষ্কার হচ্ছে না, এটুকু বোঝা গেল যে 40,000 এমপ্লয়ি যেরকম একটা টার্ম শোনা গেল, তাহলে 40,000 এমপ্লয়িজ মানে উনি কি গভর্নমেন্ট এমপ্লয়িকে বলছেন নাকি শিক্ষককে বলছেন, এই ব্যাপারটা আমাদের কাছে এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। আজকে সন্ধ্যার দিকে বা আজকে রাতের দিকে যখন অর্ডারটা পাস হবে, যখন তার ভার্ডিক্টটা বেরোবে, জাজমেন্টটা বেরোবে, তখন আমরা আরও পরিষ্কার করে বলতে পারবো। তো এই পর্যন্ত আজকে আলোচনা হয়েছে যে তাহলে 25% দিয়ে মেটাতে হবে, এবং সেটা 2009 সালে যে বেসিক পে ছিল তার এক্সিস্টিং পে অনুযায়ী, যেটুকু আমি বুঝতে পেরেছি, এখন জাজমেন্টটা বেরোলে আরও পরিষ্কার বুঝতে পারবো। তো ফ্রেন্ডস, এটা নিঃসন্দেহে আমাদের কাছে একটা অত্যন্ত সুখবর বলা চলে, কারণ এই 11টা 12 থেকে 11টা 25 এই মানে 13 মিনিটের মধ্যে, যদিও 61 নম্বরে ছিল, কিন্তু আমরা আগেই বলেছিলাম এটা টপ অফ দি লিস্ট, হাই অন দি বোর্ড, এই সিদ্ধান্ত অনুযায়ী একবারে 11টা 12তেই শুনানি হয়, এবং 11টা 25 তার ওই 13 মিনিটের মধ্যে অনেক কিছু শুনানি হয়ে যায়, এবং অন্তত 25% দিয়ে আমরা যে পাচ্ছি সেটুকু আজকের সিদ্ধান্ত অনুযায়ী দাঁড়িয়ে আমরা আনন্দ করে বলতে পারি। অন্তত 37% ডিয়ের মধ্যে যে বাকি আছে তার 25% যে আমরা পাবো, সেটা আজকে দাঁড়িয়ে আজকের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা নিশ্চিত বলতে পারছি, যদিও আজকে সন্ধ্যার দিকে জাজমেন্টটা বেরোলে আরও পরিষ্কার বলতে পারবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।